আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, আজকে আমরা উচ্চতর হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের আহ, তিনটা প্রশ্ন পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এর আগে আমরা 7 পর্যন্ত পড়ছি। আমাদের সাজেশনের আলোকে সাজেশনে কি কি আছে একটু দেখে আসি। অষ্টম ব্যাচের পরীক্ষা প্রস্তুতির আলোকে আমরা প্রথমে পড়বো, পাশাপাশি আপনারা নবম ব্যাচের যারা আছেন তারাও থাকবেন। আচ্ছা, এই অধ্যায়ে দেখেন সুনাম এবং শেয়ার মূল্যায়ন। এখানে সুনামের প্রশ্ন, শেয়ারের প্রশ্ন আছে। তো সুনামের প্রশ্নগুলি সাধারণত আসে, সুনামের অংশটুকু বেশি আর শেয়ারের অংশটা খুব ছোট আকারে আছে, এখান থেকে প্রশ্ন আহ, আসে না। তবে যদি সুনাম আসে এবছর, পরের বছর হয়তো শেয়ার আসতে পারে, অথবা আমাদের সুনাম আসলে আপনাদের শেয়ার আসতে পারে, এভাবে হতে পারে। আবার শেয়ার সুনাম দুটো মিলে আসতে পারে, কাজেই সুনামের প্রশ্ন শুধু পড়লে হবে না, শেয়ারের প্রশ্ন পড়তে হবে। ঠিক আছে, তা আমরা শেয়ারের তিনটা প্রশ্ন পড়ার জন্য স্থির করছি সাজেশনে। তা তিনটার প্রথম প্রশ্নটা হচ্ছে, শেয়ার মূল্যায়ন কাকে বলে? ঠিক আছে, এই তিনটা প্রশ্ন পড়লে শেয়ারের অংশটুকু সব হয়ে যাবে পড়া। তো দেখেন, শেয়ার মূল্যায়ন কাকে বলে, শেয়ার মূল্যায়নের পদ্ধতি সমূহ সংক্ষেপে আলোচনা করুন। আমরা প্রথমে সংজ্ঞাটা পড়ব, এরপরে শেয়ার মূল্যায়নের পদ্ধতি সমূহ সংক্ষেপে আলোচনা করব। দেখেন, পদ্ধতি তিনটা, তিনটা পদ্ধতি আছে, এরপরে উপসংহার দিয়ে আমরা শেষ করব। পরের প্রশ্নটা হচ্ছে শেয়ার মূল্যায়নের প্রয়োজনীয়তা। প্রয়োজনীয়তা আছে এখানে 7টা, ছোট্ট করে পয়েন্টস গুলো লেখা হয়েছে, প্যারাগ্রাফ গুলো। আচ্ছা, এরপরে আছে শেয়ার মূল্যায়নের প্রভাব বিস্তারকারী উপাদান। উপাদান গুলো 12টা উপাদান দেওয়া আছে, কিন্তু 12টা আমরা লিখবো না, এখান থেকে আমরা কমপক্ষে 8টা পয়েন্ট আমরা মনে রাখবো। ঠিক আছে, আর বাকি 4টা আমরা বাদ দিব। তা এই হলো দ্বিতীয় অধ্যায়। এরপরে আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে যাবে আজকে ইনশাল্লাহ। আমরা আগামী দিন কি পড়বো সেটা আমরা ক্লাস শেষে আলোচনা করে ঠিক করব। তা শেয়ার মূল্যায়ন কাকে বলে দেখেন, শেয়ার মূল্যায়ন পড়ার আগে আমাদের আগে জানতে হবে শেয়ার কি। তা আমরা অনেকে এখানে আমরা কমার্স ব্যাকগ্রাউন্ড না থাকলে আমরা শেয়ার কি, শেয়ার বাজার কি, শেয়ার মূল্যায়ন কি, এগুলো আমরা মোটামুটি বুঝি। তারপরে আমি শেয়ারটা কি আমি একটু ক্লিয়ার করে আমরা বোঝার চেষ্টা করি, যাতে করে আমাদের পরীক্ষায় সহজে লিখতে সুবিধা হয়। ঠিক আছে, আরো কিছু কিছু বিষয় আছে, অনেকে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসার কারণে অনেক টার্ম অনেকেই বুঝেন না, সেই টার্ম গুলো কি এটা বিস্তারিত ভাবে না দেখলে কিন্তু প্রশ্নগুলো সহজ হবে না, লিখতে পারবেন না। ঠিক আছে, কাজেই আপনাকে প্রত্যেকটা প্রশ্নের খুঁটিনাটি শব্দগুলো, টার্ম গুলো আগে বুঝতে হবে। এইগুলো বোঝার পরে আপনার কাছে প্রশ্নটা একেবারে সহজ মনে হবে এবং আপনি বানাই লিখতে পারবেন। আর তা না হলে আপনাকে শব্দে শব্দে বাক্যে বাক্যে মিলে মুখস্থ করতে হবে। সেকেন্ড সেমিস্টার সাবজেক্ট গুলো মোটামুটি ফার্স্ট সেমিস্টারের তুলনায় কিন্তু জটিল, এবং গাণিতিক বিভিন্ন টার্ম আছে, এগুলো ব্যবহার করতে হবে, চিত্র সূত্র আছে। তা শেয়ারটা কি, শেয়ার একেবারে সহজভাবে যদি বুঝি আমরা, শেয়ার হচ্ছে কোনো একটা কোম্পানির যে সম্পদ আছে, সেই সম্পদের একটা অংশ। সেই অংশটা যদি আপনি কেনেন অথবা অংশটা যদি আপনি মূলধন আকারে বিনিয়োগ করেন, তাহলে আপনি শেয়ারের মালিক হতে পারবেন। ঠিক আছে, যদি আপনি 10টি শেয়ার কেনেন, তাহলে সেই কোম্পানির 10% মালিক আপনি, বা নির্দিষ্ট একটা অংশের মালিক হয়ে গেলেন। ঠিক আছে, যে মুনাফা হবে কোম্পানির তরফ থেকে, আপনাকে সেই মুনাফার অংশটা, সেই পার্সেন্টেজ হিসাব করে সেই শেয়ারে যে মুনাফাটা আসে সেটা আপনাকে দেয়া হবে। তো এটা হলো শেয়ার। অর্থাৎ সহজ কথায় শেয়ার হলো কোনো কোম্পানির মালিকানার একটা অংশ, এবং এই শেয়ারটা শেয়ার বাজার থেকে কিনতে হয়। ঠিক আছে, এবার আমরা শেয়ার মূল্যায়নটা কি একটু পড়ি। দেখেন,
একটি কোম্পানির মোট মূলধনকে ছোট ছোট সমান অংশে ভাগ করলে সেগুলোকে শেয়ার বলা হয়। শেয়ারের মূল্য নির্ধারণ বা নিরূপণ করাকে শেয়ার মূল্যায়ন বলা হয়। অর্থাৎ শেয়ারের মূল্য, আপনি একটা কোম্পানির মূলধনকে 100 ভাগে ভাগ করলেন বা 2000 ভাগে ভাগ করলেন, ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ভাগের এক একটা মূল্য আছে, সেই মূল্যটা নিরূপণ করলেন, হিসাব করে বের করলেন, সেটাই হচ্ছে শেয়ার মূল্যায়ন। ঠিক আছে, কারণ শেয়ারের বাজার মূল্য বিভিন্ন কারণে পরিবর্তিত হতে পারে। এখন শেয়ারের বাজার মূল্যটা কি? শেয়ারের বাজার মূল্য বা মার্কেট ভ্যালুটা কি, এটা আপনাকে বুঝতে হবে। কোন নির্দিষ্ট একটা সময়ে আপনি বাজারে যদি দেখেন শেয়ারের যে দাম চলমান আছে, সেটাই হলো শেয়ারের বাজার মূল্য। অর্থাৎ বাজারে যে দামে আপনার প্রতিষ্ঠানের শেয়ারটা কেনা বেচা হচ্ছে, সেটাই কিন্তু শেয়ারের বাজার মূল্য। ঠিক আছে, আর বাজার মূল্যটা বিভিন্ন কারণে পরিবর্তিত হতে পারে। সেই কারণগুলো কি কি? শেয়ারের চাহিদা, যদি হুট করে কোনো কোম্পানির শেয়ারের চাহিদা বেড়ে যায়, তাহলে কি শেয়ারের বাজার মূল্যটা চেঞ্জ হতে পারে, দামটা বেড়ে যেতে পারে। সুদের হার বাড়ার কারণে বাজার মূল্য পরিবর্তন হতে পারে, সরকারের কর নীতির কারণে পরিবর্তন হতে পারে, রাজনৈতিক পরিবেশের কারণে পরিবর্তন হতে পারে। ঠিক আছে, ওঠানামা করতে পারে, দাম কমতে পারে, বাড়তে পারে। বিশেষ করে যেসব কোম্পানি শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় বা তালিকাভুক্ত থাকলেও বাজার মূল্য গ্রহণযোগ্য নয় যেসব কোম্পানির ক্ষেত্রে, সেসব ক্ষেত্রে শেয়ার মূল্যায়নের মাধ্যমে শেয়ারের ন্যায্য বা বাস্তব মূল্য নির্ধারণ করার প্রয়োজন হয়। এই পরের বাক্যটা কি দেখেন, শেয়ার বাজারে যারা তালিকাভুক্ত নয়, সবাই কিন্তু তালিকাভুক্ত না। বাংলাদেশে হাজার হাজার কোম্পানি আছে, কিন্তু সবাই কিন্তু তালিকাভুক্ত না। এখন তালিকাভুক্ত নয় এরকম কোম্পানির শেয়ারের মূল্যায়নটা কিভাবে করবেন? তখন কিন্তু শেয়ার মূল্যায়ন করতে হবে আপনাকে। বা তালিকাভুক্ত থাকলেও যদি বাজার মূল্য গ্রহণযোগ্য না হয়, তখন কিন্তু এই বাস্তব মূল্যটা বের করতে গেলে আপনাকে শেয়ার মূল্যায়ন করতে হবে। তাহলে শেয়ার মূল্যায়নটা কি মোটামুটি আমরা বুঝতে পারলাম। এবার দ্বিতীয় প্যারাগ্রাফে কি আছে দেখেন, শেয়ার মূল্যায়ন প্রয়োজন হয় কি কারণে প্রয়োজন হয়। আপনি শুধু যদি এই প্রশ্নটার সাথে শেয়ার মূল্যায়ন আসে, তাহলে আপনি এই প্যারাগ্রাফে দিলে হচ্ছে। আর যদি এর সাথে না আসে, আলাদাভাবে শেয়ার মূল্যায়ন আসে, তাহলে আপনাকে 3 মার্কের জন্য আর একটা ছোট্ট করে একটা প্যারাগ্রাফ তো দিতেই হয়, তাই না? আচ্ছা, এবার দেখেন, শেয়ার মূল্যায়ন প্রয়োজন হয় শেয়ার বিক্রি করার জন্য। আপনি শেয়ারটা বিক্রি করে দিবেন, আপনি কোনো কোম্পানির 10টা শেয়ারের মালিক, আপনি বিক্রি করবেন, তাহলে আপনার শেয়ার মূল্যায়ন করার মাধ্যমে তো আপনি দাম বের করবেন। কর নির্ধারণ করার ক্ষেত্রে, কোম্পানি একত্রীকরণ করার ক্ষেত্রে, দুইটা কোম্পানি একত্রীকরণ করবেন, তাহলে দুইটা কোম্পানির শেয়ারের মূল্যায়ন করার মাধ্যমে তা করবেন। শেয়ার রূপান্তর, ঋণ জামানত, বড় পরিমাণ শেয়ার লেনদেন, সম্পত্তির মূল্যায়নের ক্ষেত্রে শেয়ার মূল্যায়নটা করা লাগে। আর এতে কি হবে, শেয়ারের আর্থিক মূল্য আপনি নিশ্চিত হতে পারবেন শেয়ার মূল্যায়ন করার মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখেন একটা টার্ম আছে শেয়ার রূপান্তর। এটা কি? আমরা ঋণ জামানত বুঝতে পারছি। ঋণের জন্য দেখেন, কোন কোম্পানি থেকে আপনি ঋণ নেবেন, ঋণের জন্য অনেক সময় বাড়ির জমি দলিল বন্ধক রাখার আগে জামানত হিসেবে রাখা লাগে। ঠিক আছে, এখানে শেয়ারটা যদি আপনি জামানত হিসেবে রাখেন, তাহলে ঋণ জামানতে আপনি শেয়ারকে ব্যবহার করলেন। বড় পরিমাণ শেয়ার লেনদেনের ক্ষেত্রে, অনেক বড় শেয়ার যদি আপনি লেনদেন করতে চান, তখন শেয়ার মূল্যায়নের প্রয়োজন পড়ে। কোন কোম্পানির সম্পত্তির দাম কেমন, এটা সম্পত্তির মূল্যায়নের ক্ষেত্রে শেয়ার মূল্যায়ন প্রয়োজন হবে। ঠিক আছে, আর কোম্পানি একত্রীকরণের ক্ষেত্রে, শেয়ার বিক্রির ক্ষেত্রে, কর নির্ধারণের ক্ষেত্রে, সবগুলোই বুঝলেন। এখন শেয়ার রূপান্তরটা কি, এটা একটু ক্লিয়ার হওয়ার দরকার, তাই না? দেখেন, শেয়ার রূপান্তরটা, এটা কিন্তু দুই প্রকার শেয়ার আছে, একটা হচ্ছে সাধারণ শেয়ার, একটা হচ্ছে প্রেফারেন্স শেয়ার। ঠিক আছে, এই ধরনের শেয়ারের ক্ষেত্রে একটা সাধারণ শেয়ার থেকে যদি আপনি প্রেফারেন্স শেয়ারে যান, অথবা প্রেফারেন্স শেয়ার থেকে যদি সাধারণ শেয়ারে আসেন, তাহলেই তাকে শেয়ার রূপান্তর বলা হয়। আচ্ছা, শেয়ার রূপান্তরটা কখন প্রয়োজন হয়? কিছু কিছু শেয়ারধারীকে অগ্রাধিকার ভিত্তিতে কিন্তু মূলধন বা মুনাফা পরিশোধ করতে হয় কোম্পানিগুলোকে। ঠিক আছে, এরা কিন্তু অগ্রাধিকার প্রাপ্ত, বিশেষ সুবিধা কোটায় কিন্তু এইসব শেয়ারধারীরা। আপনার সাধারণ ব্যক্তি, আপনি কিন্তু সেই শেয়ারধারী না। কোম্পানি যদিও এগুলো বলবে না যে আপনি আপনার সাথে অমুকের তুলনা, সব কোম্পানিগুলো বলবে যে সব আমার কাছে সব শেয়ারধারী সমান। ঠিক আছে, আর আমার শেয়ার আছে 10টা, আমিও যা, আপনার শেয়ার আছে 10টা, আপনিও তা। কিন্তু যার বেশি শেয়ার আছে, সে কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে মুনাফা পায়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনি সাধারণ শেয়ার থেকে যদি প্রেফারেন্স শেয়ারের দিকে আপনি কনভার্ট করেন, বা প্রেফারেন্স থেকে যদি সাধারণে আসেন, তাহলে হচ্ছে এটা শেয়ার রূপান্তর। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা শেয়ার মূল্যায়ন কাকে বলে এটা বুঝতে পারলাম। এবার আমরা শেয়ার মূল্যায়নের পদ্ধতিগুলো সংক্ষেপে আলোচনা করব। দেখেন, পদ্ধতি কয়টা আছে? 3টা পদ্ধতি। আমরা এখনই বুঝে ফেলবো ইনশাল্লাহ। শেয়ার মূল্যায়নের পদ্ধতিগুলো সংক্ষেপে আলোচনা করা হলো। দেখেন, সম্পত্তি ভিত্তিক পদ্ধতি।
আর একটা হচ্ছে উপার্জন ক্ষমতা ভিত্তিক পদ্ধতি, আমি সংক্ষেপে যদি বলি। আর একটা আছে ন্যায্য মূল্য পদ্ধতি। দেখেন, আপনি শেয়ারের যদি ন্যায্য মূল্যটা বের করেন তাহলে হচ্ছে এই পদ্ধতি। আপনি যদি উপার্জন ক্ষমতা ভিত্তিক, মানে একটা শেয়ার কত আয় করতে পারবে, একটা শেয়ারের মাধ্যমে কত বেনিফিট মুনাফা অর্জন করা সম্ভব, সেটা হচ্ছে উপার্জন ক্ষমতা ভিত্তিক পদ্ধতি। আর সম্পত্তি ভিত্তিক পদ্ধতিটা কি আমরা দেখি। দেখেন, টোটাল যে সম্পত্তি আছে কোম্পানি, সেই সম্পত্তিকে যদি আপনি শেয়ার দিয়ে ভাগ দেন তাহলে সেটাই হচ্ছে সম্পত্তি ভিত্তিক পদ্ধতিতে বের হয়ে যাবে। ঠিক আছে, এখানে কোনো মুনাফা টুনাফার হিসাব করা লাগবে না। এটা সহজ পদ্ধতি এবং বোধগম্য পদ্ধতি, সহজে বোঝা যায়। দেখেন, আমরা এবার পড়ি তিনটা পদ্ধতি। দেখেন, একটা জিনিস বলে রাখি, যদি শেয়ার মূল্যায়ন কাকে বলে এবং পদ্ধতিগুলো এই প্রশ্নটা একসাথে আসে, তাহলে এই কাকে বলে দেওয়ার পরে আপনাকে কি নতুন করে এই ভূমিকাটুকু কিন্তু দিতে হবে না। ঠিক আছে, এই ভূমিকাটা কেন এখানে দিছি, সাধারণত দুইটা একসাথে আসে আবার একসাথে আসে না, যদি আলাদা করে আসে তাহলে এই ভূমিকাটুকু আপনাকে দিতে হবে। ঠিক আছে, এই জন্য এই নোট, এই সেকেন্ড সেমিস্টার নোটগুলোতে এরকম করে ভূমিকা আছে, মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য আলাদা আলাদা ভাবে করে লেখা। এবার এই বিষয়গুলো বুঝতে হবে। হ্যাঁ, এবার আমরা তাহলে সম্পত্তি ভিত্তিক পদ্ধতিটা কি দেখি। দেখেন, এই পদ্ধতিতে কোম্পানির মোট সম্পত্তি থেকে দায় সমূহ বাদ দিয়ে নিজ সম্পদের মূল্য বা শেয়ার হোল্ডারদের পাওনার পরিমাণ বের করতে হবে। ঠিক আছে, দেখেন, কোম্পানির যে মোট সম্পত্তি তার থেকে যদি দায় দেনা বাদ দেন তাহলে নিট যে সম্পদ বেরোবে, ঠিক আছে, সেটা আপনি বের করলেন। এরপর এই নিট সম্পদের যে মূল্য সেই মূল্যকে আপনি মোট শেয়ার সংখ্যা দিয়ে ভাগ করলেন, তাহলে যে মূল্যটা বের হবে সেটাই কিন্তু সম্পত্তি ভিত্তিক পদ্ধতি। 1 নম্বর পদ্ধতিটা বুঝতে পারছেন সবাই? সম্পত্তি ভিত্তিক পদ্ধতিটা কি? আচ্ছা, এবার আমরা 2 নম্বর খ নম্বরটা দেখি। আচ্ছা, সম্পত্তি ভিত্তিক পদ্ধতিটা আবার একটু বলি। দেখেন, একটা কোম্পানির মোট যে সম্পত্তি, সেই সম্পত্তির মধ্যে কিছু অংশ থাকে দায় দেনা, যেটা কিন্তু আসলে মূলত কোম্পানির কাছ থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, ওইটাকে যদি আপনি বাদ দেন তাহলেই মূলত আপনার কাছে মনে করেন আছে 10 টাকা, এখন 2 টাকা আপনার কাছে আমি পাবো, তো 2 টাকা আপনি বাদ দিয়ে দেন, তাহলে থাকে 8 টাকা। এই 8 টাকা হচ্ছে আপনার মোট সম্পত্তি, নিট সম্পত্তি। ঠিক আছে, এই নিট সম্পত্তিকে আপনি আপনার যে শেয়ার সংখ্যা আছে, ঠিক আছে, বাজারে ছাড়া যে শেয়ার সংখ্যাটা আছে সেই শেয়ার সংখ্যা দিয়ে যদি ভাগ দেন তাহলে প্রত্যেকটা শেয়ারের মূল্য বের হয়ে যাবে। এটাই হলো সম্পত্তি ভিত্তিক পদ্ধতি, অর্থাৎ টোটাল সম্পত্তিকে আপনি শেয়ার সংখ্যা দিয়ে ভাগ, পার শেয়ারের মূল্যটা বের হয়ে গেল। বুঝতে পারছেন এটা? আলামিন ভাই, উদাহরণ দিতে হবে না এগুলো? হ্যাঁ, উদাহরণ দিলে দিতে পারেন। উদাহরণ যেমন একটা আছে, এখানে 2টা উদাহরণ আছে অলরেডি। দেখেন, উপার্জন ক্ষমতা ভিত্তিক পদ্ধতিতে একটা উদাহরণ আছে, আবার ন্যায্য মূল্য পদ্ধতিতে উদাহরণ না থাকলে একটা সূত্র আছে। হ্যাঁ, আমরা এরকম উদাহরণ সূত্র দুইটার পাশাপাশি এখানে একটা কিছু দিয়ে দিতে পারি। তো এটা সাধারণত, এটা কেন উদাহরণটা দিইনি, এটা তো মানে এখানে মোট সম্পত্তিকে আমি ভাগ দিছি হচ্ছে শেয়ার সংখ্যা দিয়ে। আপনি এই সূত্রটা লিখতে পারেন, মোট সম্পত্তি ভাগ শেয়ার সংখ্যা, এটা দিলে হয়ে গেল। উদাহরণের কাছাকাছি একটা অতিরিক্ত একটা বিষয় থাকলো। ঠিক আছে, এবার খ নম্বরটা দেখি। দেখেন, এই পদ্ধতিতে শেয়ারের মূল্য নির্ধারণ করা হয় কোম্পানির বিনিয়োগকৃত মূলধনের উপর সম্ভাব্য বা প্রত্যাশিত আয়ের ভিত্তিতে। আমরা আবার পড়ি বাক্যটা কি আছে। উপার্জন ক্ষমতা ভিত্তিক পদ্ধতিতে শেয়ারের মূল্যটা নির্ধারণ করা হয়, কিভাবে করা হয়? দেখেন, কোম্পানির বিনিয়োগকৃত মূলধনের উপর, মানে কোম্পানি যে মূলধনটা বিনিয়োগ করছে মানে লাভের আশায়, ঠিক আছে, মূলধনের উপরে সম্ভাব্য বা প্রত্যাশিত যে আয়টা হবে আপনি আশা করতেছেন, সেইটার উপর ভিত্তি করে এই পদ্ধতিতে শেয়ার মূল্যায়ন করা হবে। বুঝতে পারছেন প্রথম বাক্যটা? আচ্ছা, দেখেন, শেয়ারের মাধ্যমে যে আয় পাওয়া যায়, সেটি একটা শেয়ারের মাধ্যমে যে আয় পাবেন সেটি অন্যান্য সমজাতীয় কোম্পানির আয়ের সাথে যদি তুলনা করেন তাহলে উপার্জন ক্ষমতা ভিত্তিক পদ্ধতিতে আপনি শেয়ার মূল্যায়ন করতে পারবেন। অর্থাৎ একটা শেয়ারের উপার্জন করার ক্ষমতা কতটুকু, সেটাই হলো উপার্জন ক্ষমতা ভিত্তিক পদ্ধতি। বুঝতে পারছেন? যেমন দেখেন, উদাহরণটা কি আছে, যদি শেয়ারের লভ্যাংশ 18 টাকা হয়, মানে একটা শেয়ারের লভ্যাংশ 18 টাকা হয়, বাজারে স্বাভাবিক আয় হার যদি 10% হয়, অর্থাৎ স্বাভাবিকভাবে একটা শেয়ারে যদি 10% আয় করা যায়, তাহলে
180 টাকা হবে শেয়ারের, কারণ 180 টাকায় আপনি 10% দিলে 18 টাকা আপনি লাভ করতে পারবেন। বুঝতে পারছেন? অর্থাৎ বাজারে যদি স্বাভাবিক আয় 10% হয়, অর্থাৎ আপনি যদি ধরে নেন যে এই ধরনের কোম্পানিতে, এই ধরনের প্রতিষ্ঠানে সাধারণত স্বাভাবিক আয় 10% একটা শেয়ারে, তাহলে আপনার মূল্য যদি হয়, শেয়ারের মূল্য 180 টাকা হবে, তখন 10% হারে লভ্যাংশ আপনি 18 টাকা করতে পারবেন। এই পদ্ধতিতে উপার্জন ক্ষমতা ভিত্তিক পদ্ধতি, ঠিক আছে। আর আগেটা ছিল কি সম্পত্তি ভিত্তিক পদ্ধতি, দুইটা। ঠিক আছে। আচ্ছা, এবার 3 নাম্বারটা দেখেন। 3 নাম্বারটা আরো সহজ। ন্যায্য মূল্য পদ্ধতি। দেখেন, ফেয়ার ভ্যালু মেথডটা কি? এই পদ্ধতিতে শেয়ারের অন্তর্নিহিত মূল্য এবং বাজার মূল্য উভয়ের গড়কে শেয়ারের ন্যায্য মূল্য হিসাবে ধরা হয়। ভালো করে বুঝেন কথাটা। শেয়ারের অন্তর্নিহিত মূল্যটা কি? শেয়ারের অন্তর্নিহিত মূল্য হচ্ছে, যেমন এই যে হ্যান্ড নোট, এই হ্যান্ড নোটের প্রিন্ট করতে, ফটোকপি করতে, বাইন্ডিং করতে একটা মূল্য, আর এটার যে মেধাশ্রমটা, এটার মূল্য আলাদা। তা অন্তর্নিহিত মূল্যটা হচ্ছে এইটা তৈরি করতে যে মূল্যটা টাকার অঙ্কে খরচ হচ্ছে, সেটা বাদ দিয়ে এটার যে পরিশ্রম, এটা হচ্ছে অন্তর্নিহিত মূল্য। এই অন্তর্নিহিত মূল্য আর বাজার মূল্য সবসময় কিন্তু এক হয় না। আপনি অন্তর্নিহিত মূল্যকে বাজার মূল্য দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে, অর্থাৎ এই দুইটার গড় বের করলে ন্যায্য মূল্য পদ্ধতিতে আপনি শেয়ার মূল্যায়ন করতে পারবেন। আমার কথাটা কি বুঝতে পারছেন? তাহলে 3টা পদ্ধতি আছে। এই 3টা পদ্ধতি ইনশাল্লাহ আমরা লিখলে আমাদের কিন্তু এই প্রশ্নটা হয়ে যাবে, শেয়ার মূল্যায়নের পদ্ধতি। এখানে দেখেন সূত্রটা, অন্তর্নিহিত মূল্য, বাজার মূল্য। অন্তর্নিহিত মূল্য যদি হয় 20 টাকা, বাজার মূল্য যদি হয় 15 টাকা, 15 যোগ 20 ভাগ 2। ঠিক আছে, তাহলে কি বেরোবে? ন্যায্য মূল্যে শেয়ার মূল্যায়ন করতে আপনি পারবেন। এই হলো 3টা পদ্ধতি। এবার আমরা উপসংহারে যাচ্ছি। দেখেন, শেয়ার মূল্যায়নের এই 3টি পদ্ধতি কোম্পানির আর্থিক অবস্থা এবং বাজারে পরিবর্তন বিবেচনায় নিয়ে শেয়ারের সঠিক মূল্য নিরূপণে কার্যকর ভূমিকা পালন করে। সঠিক শেয়ার মূল্যায়ন বিনিয়োগকারীদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে এবং বাজারে শেয়ারের মূল্য নিয়ে বিভ্রান্তি কমায়। তাই কোম্পানি, বিনিয়োগকারী এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের জন্য শেয়ার মূল্যায়ন অপরিহার্য। এটা হচ্ছে মৌলিক কিছু কথা। ঠিক আছে, কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার মূল্যায়নের, এটা আমরা বুঝতে পারলাম, তাই না? কোশ্চেন আছে, প্রশ্নটা ইনশাল্লাহ আমরা পারবো কিনা বলেন? হ্যাঁ, পারা যাবে মোটামুটি। আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্নটা আমরা পড়ি। দেখেন, শেয়ার মূল্যায়নের প্রয়োজনীয়তা। ভূমিকাটা পড়ি। দেখেন, একটি যৌথ মূলধনী কোম্পানি মোট মূলধন ক্ষুদ্র ক্ষুদ্র সমান অংশে ভাগ করা হয়, যার প্রত্যেকটিকে শেয়ার বলা হয়। অর্থাৎ আপনি যৌথ মূলধনী কোম্পানি কেন? কারণ শেয়ার, যখন কোম্পানি শেয়ার বিক্রি করবে তখনই ধরতে হবে সেটা যৌথ মূলধনী কোম্পানি। কারণ শুধুমাত্র আপনার টাকায় কোম্পানি যদি চলে, তাহলে তো ভাই কিছু শুনতে পাই না তো। আসসালামু আলাইকুম। আমি মোবাইল থেকে আসছি, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি ভাই। শোনা আচ্ছা, যাচ্ছে আমার ওই আলহামদুলিল্লাহ। কারেন্ট চলে গেছে, তো আমি
ল্যাপটপে আমি স্ক্রিন শেয়ার দিতে পারতেছি না, ওয়াইফাই নাই, আমি মোবাইল নেট থেকে আসছি, কাজে আমি প্রশ্নটা যদি পড়ি আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, আমি পড়ি নাকি? জি করেন। আচ্ছা দেখেন, এখানে শেয়ার মূল্যায়নের প্রয়োজনীয়তা কি? মোট টোটাল পয়েন্টস আছে 7টা। তা 7টা পয়েন্টস আমি পড়ি। কেন আমরা শেয়ার মূল্যায়ন করব? প্রথম কথাটা হচ্ছে শেয়ার হোল্ডারদের মধ্যে শেয়ার বিক্রয় করার জন্য আমরা শেয়ার মূল্যায়নটা করব। দ্বিতীয় কথা হচ্ছে কর নির্ধারণের ক্ষেত্রে একটা প্রতিষ্ঠানের কর কিভাবে, মানে কত টাকা কর দিতে হবে, এইটা নির্ধারণের ক্ষেত্রে আমি শেয়ার মূল্যায়ন করব। 2 নাম্বার। 1 নাম্বার হচ্ছে শেয়ার হোল্ডারের মধ্যে শেয়ার বিক্রয় করার সময় আমার শেয়ার মূল্যায়ন করার প্রয়োজন হবে। 2 নম্বরে হচ্ছে কর নির্ধারণের ক্ষেত্রে আমার প্রয়োজন হবে। 3 নম্বরে কখন প্রয়োজন হবে? দেখেন, কোম্পানি যখন একত্রীকরণ করব, অর্থাৎ 2 বা ততোধিক কোম্পানিকে আমি যখন একত্রিত করব, তখন আমার প্রত্যেকটা কোম্পানির শেয়ার মূল্যায়ন করার প্রয়োজন হবে। 4 নম্বর হচ্ছে শেয়ার রূপান্তরের সময়। আমি একটু আগে শেয়ার রূপান্তরটা কি আমি বলছিলাম যে সাধারণ শেয়ার আর প্রেফারেন্স শেয়ার, অর্থাৎ অগ্রাধিকার প্রাপ্ত শেয়ার যখন একে অপরের সাথে, মানে সাধারণকে যখন প্রেফারেন্স করা হয়, প্রেফারেন্সকে যখন সাধারণ করা হয়, তখন এই রূপান্তরের সময় শেয়ার মূল্যায়ন করার দরকার পড়ে। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। 5 নম্বরে যখন আমরা ঋণ গ্রহণ করার সময় বা ঋণ দেবার সময় আমরা যখন শেয়ার জামানত হিসেবে রাখবো, তখন আমাদের শেয়ার মূল্যায়ন করার প্রয়োজন পড়বে। বুঝতে পারছেন? আচ্ছা, তার মানে 5 নম্বরে হচ্ছে যখন জামানত হিসেবে আমরা শেয়ারকে রাখবো, তখন শেয়ারের মূল্যটা কতটুকু, ঠিক আছে, সেটা যাচাই করতে আমাদের শেয়ার মূল্যায়ন করার প্রয়োজন হবে। 6 নম্বর হচ্ছে অধিকাংশ শেয়ার, আপনি যখন আপনার কোম্পানির বেশিরভাগ শেয়ার আপনি বিক্রি করে দিবেন বা কিনবেন কোন একটা কোম্পানির, তখন শেয়ার মূল্যায়ন করতে হবে। ঠিক আছে। আবার সম্পত্তি কেমন, সম্পত্তির মূল্যটা কেমন, অন্তর্নিহিত মূল্য কেমন, সম্পত্তির সুনাম কেমন, এই বিষয়গুলো যাচাই করার জন্য কিন্তু শেয়ার মূল্যায়ন করার প্রয়োজন পড়ে। তার মানে শেয়ার মূল্যায়নের প্রয়োজনীয়তা আসলে আপনি 7টা প্রয়োজনীয়তা লিখবেন। 7টা প্রয়োজনীয়তা কি? যাদের কাছে নোট আছে বা বই আছে তারা বইতে দেখেন বা নোটে দেখেন। আমি আবার পড়ি। 1 নম্বর হচ্ছে শেয়ার হোল্ডারদের মধ্যে শেয়ার বিক্রয় করার জন্য, মানে মোট কথা শেয়ার বিক্রি করার জন্য শেয়ার মূল্যায়ন, মানে আপনি একটা কোম্পানি শেয়ার কিনবেন, শেয়ারটা কেমন সেটা না যাচাই তো আপনি কিনবেন না, কাজে শেয়ার মূল্যায়ন করতে হবে এই জন্য। 2 নম্বর হচ্ছে প্রতিষ্ঠানের কর নির্ধারণ করার জন্য শেয়ার মূল্যায়ন করতে হবে। 3 নম্বর হচ্ছে 1 বা 2 বা ততোধিক কোম্পানি একত্রীকরণ মার্জ করার সময় শেয়ার মূল্যায়ন করার প্রয়োজন হবে। শেয়ার সাধারণ শেয়ার থেকে প্রেফারেন্স শেয়ার, প্রেফারেন্স শেয়ার থেকে সাধারণ শেয়ার, এই রূপান্তরের জন্য শেয়ার মূল্যায়ন করতে হবে। 4 নম্বর হচ্ছে শুনতে পাইতেছি না কিন্তু কিছুই। আচ্ছা, তাহলে এবার আপনারা আমার কথা কি শুনতে পারেন এত সময়? আলমিন ভাই এই কিছুক্ষণ না, শুনতে পাচ্ছি ভাই। আপনার কথা শোনা যায়নি। প্রায় 1-1.5 মিনিট। আচ্ছা ঠিক 2-3 আছে, মিনিট শুনতে পারি না আপনার। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি তাহলে এই প্রশ্নটার 7টা পয়েন্টস আপনাদের একটু বলে দিই, আপনারা একটু মনে রাখেন। আমরা কেন শেয়ার মূল্যায়ন করব? প্রশ্ন হচ্ছে এইটা, কেন মূল্যায়ন করব? 7টা কারণে মূল্যায়ন করব, মনে রাখেন সবাই। 1 নাম্বার, আপনি যখন শেয়ার বিক্রি করবেন, তখন আপনি কেনার জন্য অথবা বিক্রয়ের জন্য, বিশেষ করে কেনার জন্য আপনার মূল্যায়ন করার প্রয়োজন হবে। কোম্পানি মূল্যায়ন করে দেখাবে যে শেয়ারের মানটা কেমন, 1 নাম্বার কারণ। 2 নম্বর হচ্ছে কর নির্ধারণের ক্ষেত্রে শেয়ার মূল্যায়ন করবেন। 3 নম্বর হচ্ছে কোম্পানি যখন একত্রীকরণ করা হবে তখন, 2 বা ততোধিক কোম্পানি যখন একত্রিত হবে তখন। 4 নম্বর হচ্ছে শেয়ার যখন রূপান্তর করবেন, রূপান্তরটা কি? সাধারণ শেয়ারকে প্রেফারেন্স শেয়ার, প্রেফারেন্স শেয়ারকে সাধারণ শেয়ারে যখন আনবেন তখন। 4টা গেল। 5 নম্বর হচ্ছে যখন আপনি জামানত হিসেবে শেয়ারকে জমা রাখবেন, শেয়ারকে আপনি জামানত হিসেবে ব্যবহার করবেন, তখন শেয়ার মূল্যায়ন করতে হবে। আপনি যখন একটা কোম্পানির অধিকাংশ শেয়ার কিনবেন বা বিক্রি করবেন, তখন শেয়ার মূল্যায়ন করতে হবে।
লাস্ট 7 নাম্বারটা হচ্ছে আপনি একটা কোম্পানির শেয়ার যখন সম্পত্তি যখন মূল্যায়ন করবেন তখন শেয়ার মূল্যায়ন করতে হবে। এই হলো টোটাল 7টা কারণ। এই 7টা কারণে আমরা কোম্পানির শেয়ার মূল্যায়ন করি। ঠিক আছে, অর্থাৎ কোম্পানির শেয়ার মূল্যায়নের প্রয়োজনীয়তা এই 7 কারণে, এটা মনে রাখেন। আর আমি কিন্তু এই যে প্রত্যেকটা এটার একটা ব্যাখ্যাংশ তৈরি করছি, প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের ব্যাখ্যা লেখা হয়ে গেছে। প্রতিটা টার্ম মানে যে টার্মগুলো আমাদের কাছে নতুন মনে হবে, অর্থাৎ যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে ছিলেন না, ঠিক আছে, তারা তাদের জন্য প্রত্যেকটা প্রশ্ন পানির মতন সহজ করার জন্য আমি কিন্তু গাণিতিক সূত্র, অঙ্ক, এই বিভিন্ন টার্ম এগুলোর কিন্তু ব্যাখ্যা আনছি। এই ব্যাখ্যাটা দিয়েই কিন্তু পড়াই। ঠিক আছে, কোন শব্দ টার্ম যদি বুঝতে সমস্যা হয় তাহলে ব্যাখ্যাংশ থেকে আমরা বুঝে নেব ইনশাল্লাহ। আচ্ছা, এখন আমি দেখেন এই প্রশ্নের যেহেতু শেয়ার দিতে পারলাম না স্ক্রিনে, এই প্রশ্নে বেশ কিছু টার্ম আছে। আমি টার্মগুলো কি পড়বো নাকি নেক্সট প্রশ্নে যাব? আমি কি টার্মগুলো বলে দিব নাকি পারবেন? যেমন যেমন অর্থ লগ্নিকারী, আমরা তো এটা বুঝি যে অর্থ লগ্নিকারী মানে অর্থ যারা ইনভেস্ট করে তারা। তারপরে আছে শেয়ার মূল্যায়ন, তো আমরা বুঝলাম। আচ্ছা, আর একটা আছে শেয়ারের প্রকৃত মূল্যটা কি, এরকম কিছু। শেয়ার হোল্ডার, এটা আমরা জানি যারা শেয়ার যাদের তারা শেয়ার হোল্ডার। আচ্ছা, এখানে সহজ টার্ম আমরা এগুলো পারবো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে লাস্ট প্রশ্নে যাচ্ছি। এই প্রশ্নটা পড়ার পরে ইনশাল্লাহ আমাদের আজকের ক্লাস কিন্তু শেষ হবে এবং একই সাথে দ্বিতীয় অধ্যায় শেষ হবে। আমরা দ্বিতীয় অধ্যায়ের পরে আমরা কি তৃতীয় অধ্যায়ে যাব নাকি অন্য বইতে যাব সেটা কিন্তু আলোচনা করে ঠিক করবো, আপনারা থাকবেন। আমরা লাস্ট প্রশ্নটা একটু পড়ি। দেখেন, শেয়ার মূল্যায়নে প্রভাব বিস্তারকারী উপাদান। আপনি যে একটা কোম্পানির শেয়ার মূল্যায়ন করবেন সেটার জন্য কোন কোন বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে, অর্থাৎ কোন বিষয়গুলোকে আপনি মূল্যায়ন না করে মানে কোন বিষয়গুলোকে আপনি মাথায় না নিয়ে শেয়ার মূল্যায়ন করতে পারবেন না, সেই বিষয়গুলো আমরা এখন পড়ব। ঠিক আছে, বুঝতে পারছেন শেয়ার মূল্যায়নের প্রভাব বিস্তারের উপাদান কি? আচ্ছা দেখেন, এখানে আমি নোটে 12টা উপাদান রাখছি, কিন্তু আমি বলছিলাম প্রথমে যে আমরা 12টা পড়বো না, আমরা 12টার থেকে বেছে বেছে আমরা 8টা, ঠিক আছে, 8 মার্কের জন্য 8টা পড়বো। তা আমি এই 12টাই আপনাদের আমি এখন পড়ে যাব। ঠিক আছে, আপনারা এই 12টা থেকে আমাদের যার যে কয়টা মনে থাকে। দেখেন, কোম্পানির ব্যবসার ধরন, আকার ও আকৃতি। দেখেন, একটা কোম্পানি যদি বড় হয়, ব্যবসার ধরন যদি তার স্থায়ী হয়, ঠিক আছে, তাহলে কিন্তু ছোট এবং নতুন প্রতিষ্ঠানের তুলনায় তার শেয়ার মূল্যায়নটা কিন্তু ভালোভাবে হবে। ঠিক আছে, আর ব্যবসার ধরন এবং প্রকৃতি যদি আপনার ছোট হয়, স্থায়িত্ব না থাকে, তাহলে কিন্তু শেয়ারের স্থায়িত্ব এবং ঝুঁকির মাত্রাও কিন্তু খুব বেশি থাকে। অর্থাৎ আপনি যে একটা কোম্পানির শেয়ার মূল্যায়ন করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই কোম্পানির ব্যবসার ধরন দেখবেন, আকার দেখবেন, প্রকৃতি দেখবেন। ঠিক আছে, তার মানে শেয়ার মূল্যায়নে প্রভাব বিস্তারকারী গুরুত্বপূর্ণ উপাদানের মধ্যে প্রথম উপাদান কি বলেন তো? কোম্পানির ব্যবসার ধরন, আকার, আকৃতি। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। ক্লিয়ার? এবার আমরা দ্বিতীয় পয়েন্টটা একটু যদি দেখি, কোম্পানির মুনাফা অর্জনের ক্ষমতা। দেখেন, কোম্পানির মূলধন অনেক আছে, এই কারণে শেয়ারও অনেক, কিন্তু কোম্পানির মুনাফা অর্জনের ক্ষমতা যদি না থাকে তাহলে সেই কোম্পানির শেয়ার কি আমরা কিনবো না। তার মানে কোম্পানি যদি নিয়মিতভাবে স্থায়ীভাবে লাভ করতে পারে তাহলে তার মুনাফা বৃদ্ধি পাবে, তখনই কিন্তু আমরা সেই কোম্পানির শেয়ার কিনবো এবং তার মূল্যায়নটা ভালোভাবে হবে। আচ্ছা, তাহলে আমরা দুইটা বুঝতে পারলাম। একটা ছিল কোম্পানির ব্যবসার ধরন, আকার, আকৃতি কেমন, এটা। 2 নাম্বারটা হচ্ছে কোম্পানির মুনাফা অর্জনের ক্ষমতা। আপনি বইয়ের দিকে তাকান, ঠিক আছে, অথবা নোটের দিকে তাকান। 3 নাম্বারটা হচ্ছে শেয়ার বাজারের চাহিদা এবং যোগান। দেখেন, শেয়ার বাজারে যদি আপনার কোম্পানির শেয়ারের চাহিদা বেশি থাকে তাহলে কিন্তু মূল্য এমনিতেই বাড়বে। ঠিক আছে, আর একটা জিনিস, যদি আপনার কোম্পানির শেয়ারের সরবরাহ বেশি হয়, অনেক শেয়ার ছেড়েছেন আপনি, তাহলে কি হবে? মূল্যটা কমতেই পারে। ঠিক আছে, তার মানে বাজারের চাহিদা এবং যোগানের যে অবস্থান সেটা কিন্তু শেয়ার মূল্যায়নে প্রভাব ফেলবে। 4 নম্বরে কি দেখেন, দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা। অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হয়, যেমন মুদ্রাস্ফীতি, বেকারত্বের হার, অর্থনৈতিক স্থিতিশীলতা যদি না থাকে, রাজনৈতিক স্থিতিশীলতা যদি না থাকে, তাহলে কি হবে? শেয়ার বাজার মূল্যায়নে কি তার প্রভাব পড়বে না? পড়বে তো। অনেক কোম্পানিতে ধস নামে আমরা জানি,
একটা রাজনৈতিক ঘটনার কারণে একটা কোম্পানি একবারে দেখা যাচ্ছে শেয়ার মূল্য একবার তলানিতে নেমে আসছে, ঠিক না? তার মানে দেশের সার্বিক অর্থনৈতিক রাজনৈতিক অবস্থা, আপনি অর্থনৈতিক অবস্থা দিয়ে একটা পয়েন্টস দেন, যদি পয়েন্টস কমাতে চান তাহলে লিখতে পারেন অর্থনৈতিক এবং রাজনৈতিক দুটো একসাথে লিখতে পারেন, তাহলে তো 12টা থেকে একটা কমে গেল, তাই না? আচ্ছা, এরপরে দেখেন দেশের রাজনৈতিক অবস্থা। যদি রাজনৈতিক অবস্থা বিনিয়োগের অনুকূলে না থাকে তাহলে কি হয় বলেন তো? শেয়ার মূল্যায়নটা কিন্তু নেতিবাচক ভাবে প্রভাবিত হবে। অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশে শেয়ারের মূল্যটা কি কমে। তাহলে আমরা 12টার মধ্যে 5টা পয়েন্টস কি কি পেলাম আপনাদের মুখস্থ করাই। দেখেন, 1 নাম্বার ছিল কোম্পানির ব্যবসার ধরন, ছোট না বড়, স্থায়ী নাকি অস্থায়ী কোম্পানি, মানে স্থায়িত্ব আছে নাকি নাই এটা। কোম্পানির মুনাফা অর্জনের ক্ষমতাটা কেমন, শেয়ার বাজারের চাহিদা এবং যোগানটা কেমন, দেশের রাজনৈতিক অবস্থা কেমন, অর্থনৈতিক অবস্থা কেমন। এই হলো টোটাল 5টা। আচ্ছা, এবার আমরা যদি আরো কয়টা দেখি, ব্যাংকের সুদের হার এবং মুদ্রাস্ফীতি। সুদের হার যদি বাড়ে তাহলে বিনিয়োগকারীরা কি করে? ব্যাংকে টাকা রাখতে চায়, কারণ সুদ পাওয়ার মাধ্যমে তারা লাভবান হতে চায়, তারা কিন্তু বিনিয়োগ শেয়ার বাজারে বিনিয়োগ করে না, ঠিক আছে? তার মানে সুদের হার এবং মুদ্রানীতি এইটা কিন্তু শেয়ার বাজারকে একেবারে প্রভাবিত করবে, বুঝতে পারছেন? আর একটা হচ্ছে কোম্পানির মূলধনের অবস্থা। কোম্পানির মূলধন যদি স্থিতিশীলতা এবং বৃদ্ধি পায় তাহলে শেয়ারের মূল্য কিন্তু অটোমেটিক্যালি প্রভাবিত হবে। অর্থাৎ ভালো মূলধন কাঠামো হলে কোম্পানিতে বিনিয়োগকারীদের আস্থা বাড়ে, ঠিক আছে? আস্থা বাড়াটাই কিন্তু ইতিবাচক ভাবে মূল্যায়ন করা শেয়ার, বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা কিন্তু 8টা পয়েন্টস পড়ে ফেললাম। 8টা পয়েন্টস আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আচ্ছা, পরের 4টা একটু দেখি। কোম্পানির আর্থিক অবস্থা। দেখেন, অতীতে আর্থিক অবস্থা কেমন ছিল, অর্থাৎ সুনাম। আর্থিক অবস্থার সাথে সুনামের একটা সম্পর্ক আছে। আর্থিক অবস্থা অতীতে কেমন ছিল, বর্তমানে কেমন আছে, এটা কিন্তু ভবিষ্যতের ইঙ্গিত দেয়। কাজেই কোম্পানির আর্থিক পারফরমেন্স, বর্তমান অবস্থা কেমন, ভবিষ্যৎ পরিকল্পনাটা কেমন, এই বিষয়গুলো শেয়ারের মূল্যটা বাড়ায়, এবং এই বিষয়গুলো কিন্তু শেয়ার মূল্যায়নে আপনাকে বিবেচনায় নিতে হবে, ঠিক আছে? 10 নম্বরে কি আছে দেখেন, এই 10 নাম্বারটাকেও কিন্তু আমরা এড়িয়ে যেতে পারি না। সেটা হচ্ছে কোম্পানির ম্যানেজমেন্ট, মালিক পক্ষ অথবা কোম্পানির যারা নীতি নির্ধারক আছেন তারা কেমন, তারা কতটা দক্ষ, তাদের দক্ষতা, তাদের সততা, তাদের কার্যক্রম কিন্তু ব্যবসার সফলতা এবং স্থায়িত্ব নিশ্চিত করে, যা কিন্তু শেয়ারকে আপনার ইতিবাচক ভাবে কিন্তু প্রভাবিত করবে, ঠিক না? আচ্ছা, এবার দেখেন, তাহলে তাহলে 10 পর্যন্ত আপনারা সবাই বুঝতে পারছেন? বুঝতে পেরেছি। জি জি হ্যাঁ আলোয়ন ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। কথা শোনা যাচ্ছে না কিন্তু আলোয়ন ভাই। আচ্ছা, জি, আর 2টা আছে। দেখেন, আমি 10 সেকেন্ড পরে আমি আর 2টা ইয়ে করে আমরা শেষ করব ক্লাসটা, এবং নেক্সট দিন আমরা কি করবো সেটা 10টা সেকেন্ড আমি একটু সময় নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। দেখেন, 11 নাম্বারে সেটা হচ্ছে বোনাস বা রাইট শেয়ার ইস্যুর সম্ভাবনা। দেখেন, যদি আপনি বিদ্যমান যারা আছে বিনিয়োগকারী, যারা শেয়ার হোল্ডার আছে আপনার কোম্পানিতে, তাদের জন্য যদি আপনি বোনাস শেয়ার ছাড়েন, অথবা আপনি যদি তাদের জন্য রাইট শেয়ার ইস্যু করেন, তাহলে কি হবে? তারা নতুন করে কিছু শেয়ার কেনার সুযোগ পেল। অর্থাৎ আপনি এই এই বোনাস শেয়ার বা রাইট শেয়ার কিন্তু বিদ্যমান শেয়ারকারীদের বা বিনিয়োগকারী যারা আছে অলরেডি শেয়ার নিছে তাদের মধ্যে ছাড়তে হবে। তাহলে কি হবে? তাদের আকাঙ্ক্ষা বাড়বে, তারা আরো নতুন নতুন শেয়ার কেনার সুযোগ পাবে, ঠিক আছে? এখন এখানে রাইট শেয়ারটা কি দেখেন, আমরা বোনাস শেয়ার বা রাইট শেয়ার বলতে অতিরিক্ত যে শেয়ারটা, যেটা আপনার কোম্পানি মানে নতুন মূলধন সংগ্রহের জন্য ইস্যু করলো, সেটা, ঠিক আছে? সেটা হচ্ছে রাইট শেয়ার। এবং এই রাইট শেয়ারটা কিন্তু শুধুমাত্র আপনার যে বিদ্যমান যে বিনিয়োগ শেয়ার হোল্ডার আছে তাদের জন্য কিন্তু সংরক্ষিত থাকবে, ঠিক আছে? তারা কিন্তু, তাদের জন্য একটা কোটা থাকবে যে তারা চাইলে তা শুধুমাত্র তারা নিতে পারবে, অর্থাৎ নির্দিষ্ট একটা মূল্য নির্ধারণ করে দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে রাইট শেয়ার। আচ্ছা, 12 নাম্বারটা হচ্ছে লভ্যাংশ ঘোষণা। দেখেন, উচ্চ লভ্যাংশ, আপনি যদি উচ্চ লভ্যাংশ ঘোষণা করেন, লাভের পরিমাণটা বেশি দেখান, তাহলে কিন্তু শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে। ফলে কি হবে? শেয়ারের মূল্যটাও বাড়বে। এই হলো টোটাল শেয়ার মূল্যায়ন করার
আমরা 12টা পয়েন্টস পড়লাম, ঠিক আছে। প্রভাব বিস্তারকারী উপাদান, এই উপাদানগুলো থেকে আমরা 12টার জায়গায় আমরা 8টা 7টা যে কয়টা পারি আমরা লিখবো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ হলো। দ্বিতীয় অধ্যায়ে কিন্তু আমরা শুধুমাত্র অন স্টার প্রশ্ন, প্রথম অধ্যায়ের অন স্টারও পড়ছি, দ্বিতীয় অধ্যায়ের অন স্টার গুলো বাদ দিছি, অর্থাৎ বলা চলে খুব ভালোভাবে এই দুটো অধ্যায় শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ নেক্সট দিন আমি চাচ্ছি যে কার্য ব্যবস্থাপনাটা একটু পড়তে, কারণ একটা সাবজেক্ট পড়তে পড়তে একটা সময় ভালো লাগে না, ঠিক আছে? আপনারা কি বলেন? এক্স্যাক্টলি, আমি এই কথাটাই বলতে যাচ্ছিলাম আলামিন ভাই, আপনার সাথে মিলে গেছে। মানে এটা তো দুটো অধ্যায় হয়ে গেল, অন্য একটা সাবজেক্ট দুটো অধ্যায়। হ্যাঁ, মুজাহিদ ভাই কি বলছেন? যেটা বলছেন আপনার সাথে একমত। আলামিন ভাইয়ের সাথে মুজাহিদ ভাই, একমত। আমি শুনি নাই, আবার আলামিন বলেন ভাই কাইন্ডলি আপনার প্লিজ। সাথে একমত, আপনার সাথে একমত আলামিন ভাই। হ্যাঁ, কার্য ব্যবস্থাপনাটাই পড়ি আমরা নেক্সট আলামিন ভাই। আচ্ছা আচ্ছা, কার্য ব্যবস্থাপনা, কার্য ব্যবস্থার কথা মুজাহিদ ভাই বলতেছেন, মুজাহিদ ভাই কথাটা এখনো ক্লিয়ার ভাবে আমি শুনি নাই। আচ্ছা, আপনারা আর কেউ কি মতামত রাখেন? নবম ব্যাচের যারা আছেন, মাহমুদ আপা। আচ্ছা আচ্ছা, জি স্টার্ট করা যেতে পারে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু আমরা প্রথম দুটো অধ্যায় পড়লাম, এই উচ্চতর হিসাব বিজ্ঞানে কিন্তু আছে 8টা অধ্যায়, 8টা অধ্যায় থেকে 8 সেট প্রশ্ন হবে। তাহলে আমরা প্রথম দুটো প্রশ্ন পড়ছি, মানে আমাদের 2টা প্রশ্ন আমরা ইনশাল্লাহ আমরা কমন পেয়ে গেলাম, ঠিক আছে। আর এখানে গাণিতিক বিষয় আছে, অঙ্ক আছে হিসাব বিজ্ঞানের, সেই অঙ্কগুলো কিন্তু আপাতত আসতেছে না। আমরা আগে অঙ্ক বাদ দিয়ে যা আছে সেগুলো সব করতেছি, ঠিক আছে। এরপরে আমরা অঙ্কের বিষয়গুলো ধরবো। এখন কার্য ব্যবস্থাপনাটা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় খুব ভালোভাবে শেষ করে, আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা অন্য আরেকটা বই ধরবো, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের প্রথম দুইটা অধ্যায় শেষ করি। কারণ প্রথম দুইটা অধ্যায়, যেহেতু প্রথম অধ্যায় আমরা এই দুই অধ্যায় সাধারণত বেশি পড়বো, প্রথমে ধরা হবে, ঠিক আছে। এই দুই অধ্যায় থেকে আমরা হয়তো প্রশ্ন আসবে কমন, প্রথম 2-3 অধ্যায় থেকে প্রশ্ন থাকে, কাজে এই অধ্যায়গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। মুজাহিদ ভাই থ্যাংক ইউ। আমরা কার্য ব্যবস্থাপনায় তাহলে পড়া শুরু করবো। জি মাহমুদ আপা বলেন। আমাদের ইউনিট 1 করে ইউনিট 4-এ চলে গেছে। ইউনিট 1টা করার পরে ইউনিট 4-এ চলে গেছে, 2-3 স্কিপ করে। আপনাদের স্যারে ক্লাসে? জি, কলেজে। আচ্ছা, ইউনিট অন করানোর পরে পড়ে গেছে কেন? স্যারেরা কি কারণে গেছেন, কি বলছেন সেটা বলেন। বললো যে 4 করাবে, 4 করাইছে লাস্ট ফ্রাইডেতে, আপনার 4 করাইছে, ম্যাথ করালো, 4টা ম্যাথ। আচ্ছা, হয়তোবা অঙ্ক করানোর স্বার্থে স্যার গেছেন, ঠিক আছে, জি বুঝতে পারছেন। জি, জি তবে 4-এ গেছে, ঠিক আছে, কিন্তু আবার হয়তো ঘুরে আসবেন সেকেন্ড। এটা আমাদের স্যারেরাও বোধহয় এরকম করছিল, আমার যতদূর মনে পড়ে। কিছু কিছু অধ্যায় আগে করাইছিল, একটার পরে সিকোয়েন্স ঠিক না রেখে অন্য একটা অধ্যায় গেছিল। এটা বোধহয় নিশ্চয়ই কোনো বইতে কোনো কারণ আছে, মানে একটা অঙ্কে করাতে গেলে বোধহয় আরেকটা অধ্যায়ের সাথে রিলেটেড এরকম কিছু একটা বিষয় আছে, ঠিক আছে, এই কারণে গেছেন। তা আমরা ধারাবাহিকভাবে পড়তেছি ইনশাল্লাহ। কার্য ব্যবস্থাপনা কালকে পড়বো, নবম ব্যাচের সবাই থাকবেন, ঠিক আছে। জি ভাইয়া, থাকবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি, তাহলে আজকে এই পর্যন্ত রেখে দিব। আপনাদের কারো কোনো মতামত থাকলে শেয়ার করেন। কাজটা কি আর একটু বাড়ানো যায়? আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ তাহলে আমরা রেখে দেই। ইনশাল্লাহ কাল আগামী সোমবারের দিন আমরা আবার আহ, কার্য ব্যবস্থাপনা পড়ব, প্রথম এবং দ্বিতীয় অধ্যায় দুটা ইনশাল্লাহ শেষ করব। আর একটা অনুরোধ বরাবর করি, সেটা হচ্ছে আপনাদের গ্রুপে নবম ব্যাচ দশম ব্যাচে যারা এখানে আছেন, আপনাদের গ্রুপে একটু শেয়ার করবেন আমাদের গ্রুপ স্টাডি অনলাইন ক্লাসের কথা। 9টা থেকে হচ্ছে নবম এবং দশম ব্যাচের ফার্স্ট সেমিস্টার, আর নবম ও অষ্টম ব্যাচের সেকেন্ড সেমিস্টারের ক্লাস হচ্ছে 10টা থেকে। আর সেকেন্ড সেমিস্টারের পড়াশোনা বোধহয় আমাদের রবি মঙ্গল বৃহস্পতিবারও কিছু কিছু করতে হবে, কারণ আমাদের পরীক্ষার বেশি দিন নাই, ঠিক আছে। এই আপনাদের নবম ব্যাচের ফার্স্ট সেমিস্টারের সাথে আমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, অথচ আমাদের পড়াশোনা কিন্তু মোটেও অগ্রগতি নাই, ঠিক আছে। তো এই আর কি, সবাই ভালো থাকবেন।
ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি ভাই, আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম।